আজকে আমাদের বিষয় হচ্ছে ঔপনিবেশিক বঙ্গে বৈজ্ঞানিকদের জাতীয়তাবাদী অবদান। আমরা সাধারণভাবে যখন জাতীয়তাবাদের আন্দোলন, জাতীয় আন্দোলন করি ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে, তখন আমরা বৈজ্ঞানিকদের নিয়ে খুব একটা চর্চা করি না। আমাদের মনে হয় যে বৈজ্ঞানিকরা তো তাদের বিজ্ঞান চর্চা, বিজ্ঞান গবেষণা চর্চা কাজেই রত। সুতরাং তাদের সাথে জাতীয় সংগ্রামের কি সম্পর্ক থাকতে পারে? কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, ঊনবিংশ শতক এবং বিংশ শতকে স্বাধীনতা পূর্ব ভারতে এবং স্বাধীনতা উত্তর ভারতেও যখন দেশের উন্নয়নের প্রকল্প চলছিল, তখন বৈজ্ঞানিকরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শুধু বঙ্গের নয়, দেশের অন্যান্য স্থানের বৈজ্ঞানিকরা। আজকে আমরা চর্চা করব শুধু বঙ্গের বৈজ্ঞানিকদের নিয়ে। বৈজ্ঞানিকরা যে কিভাবে জাতীয়তাবাদের ভাবধারার সাথে যুক্ত, সেটা এই দুটি উদ্ধৃতি থেকেই বোঝা যায়। আচার্য জগদীশ চন্দ্র বোসের নাম আমরা সকলেই শুনেছি। উনি বলেছিলেন, patriotism in a country like this comes often to be identical with politics, but it is our singular good fortune that it has found its expression not only in politics but also in the sciences and the arts. এই কথাটির তাৎপর্য কি? উনি বলছিলেন যে আমাদের দেশে জাতীয়তাবাদ সাধারণভাবে রাজনীতির মাধ্যমে প্রকাশিত হয়, কিন্তু আমরা খুবই ভাগ্যশালী যে এই মুহূর্তে আমাদের দেশে জাতীয়তাবাদ বিজ্ঞান এবং শিল্পর মাধ্যমেও প্রকাশিত হচ্ছে। এই কথাটা যে উনি বলেছেন, এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এবং আমরা খানিকক্ষণে দেখতে পাবো কেন উনি এই কথাটা বলেছেন এবং কেনই বা বৈজ্ঞানিকরা তাদের বিজ্ঞান চর্চার মাধ্যমে জাতীয়তাবাদে অংশগ্রহণ করছিলেন। জাতীয় আন্দোলনে কিংবা জাতীয়তাবাদের প্রমোশনের জন্য তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আরেকজন খুব নামকরা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি আবার বলেছিলেন, সায়েন্স ক্যান অ্যাফোর্ড টু ওয়েট বাট স্বরাজ ক্যানট। অর্থাৎ আমরা দেখতে পাই যে সেই সময়কার বিজ্ঞানীরা নিজেদের যেটা সব থেকে ভালোবাসার জিনিস, সব থেকে প্রিয় জিনিস, বিজ্ঞান চর্চা, সেটার থেকেও বেশি উপরে সর্বোপরি রেখেছিলেন দেশের স্বাধীনতা সংগ্রামকে কিংবা স্বাধীনতার প্রচেষ্টাকে। বঙ্গের বিশিষ্ট কয়েকজন বৈজ্ঞানিকদের নাম আগে আমরা নিই। মহেন্দ্রলাল সরকার, ডক্টর মহেন্দ্রলাল সরকার, উনি ডাক্তার ছিলেন পেশায়। কেউ কেউ জেনে থাকতে পারেন যে উনি শ্রী শ্রী রামকৃষ্ণের চিকিৎসক ছিলেন। শেষের দিকে যখন রামকৃষ্ণ দেবের গলায় ক্যান্সার হয়, তখন মহেন্দ্রলাল সরকার কিছুদিন ওনার চিকিৎসাও করেন। উনি ডাক্তার ছিলেন এবং ওনার আজকে ওনার নাম উল্লেখ এই জন্য হচ্ছে কারণ উনি ভারতবর্ষের প্রথম যেটা বিজ্ঞান চর্চার অ্যাসোসিয়েশন সংগঠন, অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, সেটার প্রতিষ্ঠাতা ছিলেন। তারপরে জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, এরা তো খুবই নামকরা বৈজ্ঞানিক ছিলেন। নামকরা মানে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন। মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, এরা হচ্ছে ঠিক তার পরের প্রজন্ম, মানে এদের ছাত্র ছিলেন। প্রফুল্লচন্দ্র রায় ইত্যাদি ছাত্র ছিলেন মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু। দুজনেই বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক এবং দেশের প্রতি এনাদের অবদান অনস্বীকার্য। আজকে আমরা আরো অনেক বৈজ্ঞানিক ছিলেন, আমরা আজকে কয়েকটা এদের কয়েকটি গুরুত্বপূর্ণ অবদান নিয়ে আলোচনা করব। জাতীয়তাবাদী অবদান, বৈজ্ঞানিকদের জাতীয়তাবাদী অবদান মূলত তিন ভাবে প্রকাশ পায়। প্রথমটা হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে দেশকে গৌরবান্বিত করা। আমরা জানি যে আচার্য জগদীশচন্দ্র বসু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এবং প্ল্যান্ট বায়োলজি, প্ল্যান্ট ফিজিওলজি, এগুলো নিয়ে ওনার যে আবিষ্কার, কিংবা প্রফুল্লচন্দ্র রায় মার্কিউরাস নাইট্রেট নিয়ে আবিষ্কার, এগুলো বিশ্ববিখ্যাত হয়েছিল সেই সময়, তাতে দেশকে গৌরবান্বিত করেছিল। এটা তাদের একটা জাতীয়তাবাদী অবদান। দ্বিতীয় হচ্ছে বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে দেশের কল্যাণ সাধন করা। এটি প্রফুল্লচন্দ্র রায় ডাইরেক্টলি একটি এন্টারপ্রাইজ, একজন অন্টারপ্রেনারের কাজ করেছিলেন যখন উনি বেঙ্গল কেমিক্যালস এন্ড ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন। কারণ তাতে দেশের, শুধুমাত্র দেশের যে লাভ হবে, দেশ যে স্বনির্ভর হবে,
কেমিক্যাল কিংবা ফার্মাসিউটিক্যাল সেক্টরে তাই নয়, অনেকগুলো যুবকের অন্য সন্ধানের ব্যবস্থাও হবে, অনেকে চাকরি পাবে। এই ধরনের এন্টারপ্রাইজ আমাদের দেশে সেই সময় এক্সেম্পলারি ছিল। সেটা ছাড়া মেঘনাদ সাহা আমরা জানি, প্ল্যানিং কমিশন, ইকোনমিক প্ল্যানিং, দামোদর রিভার ভ্যালির কাজ, সমস্ত কিছু ওনারই পরিকল্পনা। এবং তৃতীয় অবদানটা হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনে তাদের সরাসরি অবদান, সেটাও আছে। এটা নিয়ে খুব একটা চর্চা হয় না। প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, এদের সকলেরই সরাসরি একটা অবদান আছে জাতীয় স্বাধীনতা সংগ্রামে। প্রথম ধরনের অবদানটা আগে আমরা দেখি, যে বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে দেশকে গৌরবান্বিত করা। মহেন্দ্রলাল সরকারের কথা বলতে গিয়ে বললাম যে উনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা ছিলেন। 1876 সালে এই আইএসসিএস এর প্রতিষ্ঠা হয় এবং উনি এবং আরো অনেকে, অমৃতলাল সরকার ইত্যাদি, তারাও জড়িত ছিলেন। এইটা হচ্ছে ভারতবর্ষের প্রথম সংগঠন, ফার্স্ট অ্যাসোসিয়েশন, যেটা বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান চর্চার বিস্তার, বৈজ্ঞানিক জ্ঞানের বিস্তার, পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং বিজ্ঞান চর্চাটাকে প্রমোট করার জন্য স্থাপনা করা হয়েছিল। গোটা দেশেই এটা প্রথম অ্যাসোসিয়েশন। এবং এনারা কি করতেন, এনারা লেকচার, টক, ডিসকাশন, এই ধরনের আরো অনেক কিছু অর্গানাইজ করতেন এবং মানুষের মধ্যে যাতে বৈজ্ঞানিক জ্ঞানের একটা ডিসেমিনেশন হয়, একটা প্রসার হয় এবং প্রচার হয়, সেটার প্রচেষ্টা করতেন। এইটা প্রতিষ্ঠা করার পেছনে মহেন্দ্রলাল সরকারের কি উদ্দেশ্য ছিল? মহেন্দ্রলাল সরকার, আচ্ছা আমরা এখানে একটা ফোনোলজিটাতেও যাতে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। মহেন্দ্রলাল সরকার কিন্তু সেই অর্থে একদম ফার্স্ট জেনারেশন অফ সায়েন্টিস্ট, মানে যারা বিজ্ঞান চর্চা করছেন একদম শুরুর দিকের জেনারেশন। সেই সময় কিন্তু বিজ্ঞান নিয়ে খুব একটা সচেতনতা ভারতবর্ষের মানুষের ছিল না। আমরা এখানে ফোকাস করছি কলকাতার ওপর। কলকাতা তখন ব্রিটিশ সাম্রাজ্যের, ভারতীয় সাম্রাজ্যের ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল। তো বিজ্ঞান চেতনাটা মানুষের, সাধারণ মানুষের খুব একটা বেশি ছিল না। এবং মহেন্দ্রলাল সরকার একটু পাশ্চাত্য আদলের যেটা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, ন্যাশনাল চিন্তা ভাবনা, এভিডেন্স বেসড চিন্তা ভাবনা, এম্পিরিক্যাল নলেজ, এইটার ওনার ওরিয়েন্টেশন ছিল। এবং উনি এটা উপলব্ধি করেছিলেন যে বিজ্ঞানের জ্ঞান কিংবা বিজ্ঞান সম্বন্ধে সচেতনতা মানুষের কিংবা সমাজের প্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা ভারতবর্ষে না থাকার ফলে ভারতীয়রা পিছিয়ে যাচ্ছে। এবার ভারতবর্ষে না থাকার ফলে অর্থাৎ কি, ভারতবর্ষে কি কোনোদিন ছিল না তা নয়। প্রাচীন যুগে কিংবা মধ্যযুগেও, ব্রিটিশরা আসার আগে অব্দি আমরা দেখেছি ভারতবর্ষের ইতিহাসে প্রচুর বৈজ্ঞানিক ডেভেলপমেন্ট হয়েছে, প্রচুর আবিষ্কার হয়েছে, বৈজ্ঞানিক জ্ঞানে ভারতবর্ষ সমৃদ্ধ ছিল। এমনকি সেই জ্ঞান বাইরে গেছে ভারতবর্ষ থেকে। ভারতবর্ষ থেকে ইসলামিক ওয়ার্ল্ড, আরব ওয়ার্ল্ডে সায়েন্টিফিক নলেজ গেছে, তারপরে আরব ওয়ার্ল্ড থেকে ইউরোপে গেছে। এবং সেইটা ইউরোপের আর্লি মডার্ন এজে রেনেসাঁস, তারপর সায়েন্টিফিক রেভলিউশন, এগুলো শেপ করার পেছনে খানিকটা ভূমিকা এগুলোর আছে। যেরকম আমরা জানি যে ভারতবর্ষে পৃথিবীকে জিরো দিয়েছে, সেটা ভারতবর্ষ থেকে আরব ওয়ার্ল্ডে গেছে, তারপরে সেটা গোটা পৃথিবীতে ছেয়ে গেছে। সেরকম অ্যাস্ট্রোনমি এবং আরো ম্যাথমেটিক্স, অ্যাস্ট্রোনমি, জিওমেট্রি, এগুলোতেও ভারতবর্ষের খুব গুরুত্বপূর্ণ অবদান ছিল। কিন্তু আধুনিক যুগে এসে ব্রিটিশ শাসনের সময় আমরা দেখতে পাই যে সেরকম একটা বিজ্ঞান সচেতনতা কিংবা বৈজ্ঞানিক জ্ঞান, সব থেকে বড় কথা হচ্ছে ভাইব্রেন্সিটা নেই। মানে কেউ বিজ্ঞান চর্চা করছে, আবিষ্কার করছে, গুরুত্বপূর্ণ আবিষ্কার করছে, সেই জিনিসটা নেই। সেটা না থাকার ফলে কারণটা কি? প্রথম কথা হচ্ছে প্রযুক্তির দিক দিয়ে একটু পিছিয়ে পড়েছিল। পাশ্চাত্যে আধুনিক যুগে প্রযুক্তির আহ পাশ্চাত্যে আধুনিকতা এত তাড়াতাড়ি প্রসার হওয়ার পেছনে একটা বড় ভূমিকা প্রযুক্তির ছিল।
পাশ্চাত্যে যেভাবে একের পর এক আবিষ্কার হয়েছে এবং প্রযুক্তির নতুন নতুন প্রযুক্তির উদ্ভব হয়েছে, তাতে পাশ্চাত্যের কাছে প্রযুক্তির জ্ঞানটা একটু বেশি ছিল এবং বিজ্ঞানের জ্ঞানটাও বেশি ছিল। এখানে পাশ্চাত্য সবসময় বিজ্ঞানকে পাশ্চাত্যের একটি সম্পদ হিসেবে দেখাতে চেয়েছে। এখানে একটু ভূমিকা দিই। রেনেসাঁসের যুগে মোটামুটি কিছু কিছু বৈজ্ঞানিক আবিষ্কার ইউরোপে আরম্ভ হয়। তারপর এনলাইটেনমেন্টের যুগে 18th সেঞ্চুরি থেকে এটা কি হয়, সায়েন্টিফিক রেভলিউশন। সায়েন্টিফিক রেভলিউশনটা কি? সায়েন্স একটি অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট হয়ে যায়। এর আগে সায়েন্স ধর্মের অনুমোদনের অপেক্ষায় থাকতো। কোপারনিকাস যখন বললেন যে না, সূর্যটা পৃথিবীর সবকিছু পৃথিবীর চারিধারে ঘুরছে না, সবকিছু সূর্যের চারিধারে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিধারে ঘুরছে, হেলিওসেন্ট্রিক ভিউ অফ দ্য ওয়ার্ল্ড, তখন চার্চ তাকে পারসিকিউট করলো। পরে কেপলার আরেকটু কাজটা বাড়ালেন, তারপরে গ্যালিলিও গিয়ে একেবারে ইনস্ট্রুমেন্ট পেয়ে হাতে পেয়ে দেখিয়ে দিলেন যে কোপারনিকাস যেটা বলেছেন সেটা ঠিক। আর সায়েন্টিফিক রেভলিউশন আছে নিউটনের, বিশেষ করে নিউটনের ফেজে। এখানে নিউটন ফ্রান্সিস বেকনের মেথড আর ফ্রান্সিস বেকনের এম্পিরিক্যাল মেথড এবং রনে দেকার্তের ডিডাকটিভ লজিকের মেথড দুটোকে কম্বাইন করছেন এবং এম্পিরিক্যাল নলেজের ওপর সায়েন্সের ভিত্তি স্থাপনা করছেন। সায়েন্স এবার স্বাধীন হয়ে যাচ্ছে। সায়েন্স ইজ অ্যান অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট। চার্চও সেটার অনুমোদন করবে না, চার্চ হস্তক্ষেপ করতে পারবে না বিজ্ঞানের ব্যাপারে, কোনো রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না। এইটি হচ্ছে সায়েন্টিফিক রেভলিউশন। এখানে গুরুত্বপূর্ণ ছিল মেথডটা, লজিক অ্যাপ্লাই করা হচ্ছে, এম্পিরিক্যাল অবজারভেশন করা হচ্ছে। তো মোটামুটি ইউরোপ আধুনিকতায় প্রবেশ করে বিজ্ঞান এবং প্রযুক্তির হাত ধরে, এবং তারপরে গোটা বিশ্বে এই ধারণাটাই প্রচার করবার চেষ্টা করে যে বিজ্ঞানটা তো পাশ্চাত্য বিজ্ঞান। এইটা তখন সম্পূর্ণ রকম ভাবে ভুলিয়ে দেওয়া হয় যে প্রাচীন সভ্যতার মধ্যে আমরা ভারতবর্ষ এবং চায়নায় ভীষণভাবে বৈজ্ঞানিক জ্ঞান এবং আবিষ্কার এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি, কিন্তু এটা ভুলিয়ে দেওয়া হয়। কারণ এই বিজ্ঞান এবং প্রযুক্তির উপর চেপেই তো ব্রিটিশরা বলুন কি বাকিরা বলুন সাম্রাজ্যবাদের প্রসার করছে। সেই সাম্রাজ্যবাদের প্রসার সম্ভব কি করে হতো যদি বৈজ্ঞানিক জ্ঞান কিংবা প্রযুক্তির সাহায্য তারা না পেত? তো পাশ্চাত্য তখন নিজের আধিপত্যটা স্থাপন করে এই বলে যে বিজ্ঞান মানেই পাশ্চাত্য। সুতরাং যা কিছু প্রাচীন সভ্যতা পৃথিবীতে আছে তারা ঠিক বৈজ্ঞানিক নয়, এই কথাটা সম্পূর্ণ ভুল। সেই জন্য তখন এবারে ফিরে আসি আমরা ঔপনিবেশিক বঙ্গে। তখন এমন একটা পরিস্থিতি ছিল যে ভারতবাসীরা শুধু যে বিজ্ঞান চর্চা ভুলেই গেছিল প্রায় তা নয়, শুধু তাই নয়, ভারতবাসীরা এইটা ভুলে গেছিল যে আমাদের দেশ থেকেই তো এই জ্ঞানটা আগে পৃথিবীর অন্যান্য জায়গায় গেছে, সেটাও ভুলে গেছে। সেটার কারণ হচ্ছে ইংরেজি শিক্ষা ব্যবস্থাও অনেক কিছু পাল্টে দিয়েছিল। তার আগে থেকেও একটা মোটামুটি একটা ডিক্লাইন, একটা অবনতি দেখা দিয়েছে। এবার অবনতির কারণ কি সেটার মধ্যে এখন যাচ্ছি না, এটা অবনতি দেখা দিয়েছে এবং মহেন্দ্রলাল সরকার এটা উপলব্ধি করেছিলেন যে আমাদের দেশে এখন বিজ্ঞান চর্চাটাকে আরেকটু স্ট্রং করলে ভালো হয়। সেই জন্যই উনি এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেছিলেন এবং এটার জন্য ব্রিটিশ সরকারের সাহায্য চেয়েও ছিলেন, পেয়েও ছিলেন। মহেন্দ্রলাল সরকার হচ্ছে ফার্স্ট জেনারেশন, জগদীশ চন্দ্র বসু ঠিক তার পরে পরে আসছেন। এবং এক কথায় বলতে গেলে জগদীশ চন্দ্র বসু হচ্ছেন ভারতবর্ষের প্রথম বৈজ্ঞানিক আধুনিক যুগে যিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। জগদীশ চন্দ্র বসু আর প্রফুল্ল চন্দ্র রায় প্রায় পিঠোপিঠি, কয়েক বছরের সিনিয়র ছিলেন জগদীশ চন্দ্র বসু। তো জগদীশ চন্দ্র বসুই প্রথম বৈজ্ঞানিক যিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন, আর ঠিক তার পরে পরেই প্রফুল্ল চন্দ্র রায়। তো জগদীশ চন্দ্র বসু শিক্ষা, উনি ওনার গ্রাজুয়েশন লেভেলে শিক্ষা পেয়েছিলেন কেমব্রিজ ইউনিভার্সিটি, লন্ডন ইউনিভার্সিটি, এই সমস্ত জায়গা থেকে অনেকগুলো ডিগ্রিধারী ছিলেন। সেই সময় ইংল্যান্ডে সব থেকে নাম করা বৈজ্ঞানিকদের কাছে উনি পড়াশোনা করেছিলেন প্রত্যেকটা বিষয়ে, ফিজিক্স, ফিজিওলজি, যাই বিষয় হোক বিজ্ঞানে একদম ইউরোপের সেরা নাম করা বৈজ্ঞানিকরা ওনার শিক্ষক ছিলেন। এবং উনি নিজেও ছাত্র খুবই ভালো ছিলেন। যখন দেশে ফিরে এলেন পড়াশোনা করে, ওনাকে প্রেসিডেন্সি কলেজে চাকরি দেওয়া হলো না। কেন?
সরকারও চাকরি দিতে চাইলেন না, কলেজের প্রিন্সিপালও চাকরি দিতে চাইলেন না। কলকাতা প্রেসিডেন্সি কলেজ, মানে ওটা প্রেসিডেন্সি কলেজ অফ বেঙ্গল। কেন? ভারতীয়রা আবার বিজ্ঞান চর্চা কি করবে? নেটিভ নেটিভ ভারতীয়রা বিজ্ঞান চর্চা কি করবে? বিজ্ঞানটা একমাত্র সাদা চামড়ার মানুষ চর্চা করতে পারে। তারপরে লর্ড রিপন ভাইসরয় যিনি, তিনি বিশেষভাবে অনুগ্রহ করাতে জগদীশচন্দ্র বসুকে নিযুক্ত করা হয়, কিন্তু অস্থায়ী পদে, টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট এবং অর্ধেক বেতনে। তাও উনি চাকরিটি স্বীকার করেন। এবং ওনার বিজ্ঞান চর্চার ক্যারিয়ারে মোটামুটি দেখা যেতে পারে যে তিনটি ফেজ ছিল। ফার্স্ট ফেজে উনি একটু কনভেনশনাল, মানে গতানুগতিক পথ ধরে ইলেকট্রিক্যাল ওয়েভস এর, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ইলেকট্রিক্যাল ওয়েভস এর যা কিছু ওনার আবিষ্কার এবং গবেষণা সমস্ত কিছুই ফার্স্ট ফেজে। এটাতে উনি একটু কনভেনশনাল মেথড ফলো করেছেন এবং এই গবেষণার জন্যই ওনার প্রথমে ওনার নাম বিদেশে প্রসার হয় এবং উনি লন্ডনেও ডেমনস্ট্রেশন দিয়েছিলেন ইত্যাদি। সেকেন্ড ফেজে উনি একটু এক্সপেরিমেন্টাল হয়ে যান, একটু আনকনভেনশনাল, একটু ভারতীয় চিন্তাধারা পাশ্চাত্য বৈজ্ঞানিক চিন্তাধারার সাথে মিশিয়ে উনি অনেক বক্তব্য রাখতে আরম্ভ করেন। যেরকম উনি এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর অ্যাপ্লিকেশনটা গাছেদের উপর করেন এবং দেখান যে গাছেদের প্রাণ আছে। আধুনিক যুগে হয়তো উনি প্রথম যিনি এটা দেখানোর চেষ্টা করেন যে গাছেদের প্রাণ আছে, ওদের নার্ভাস সেন্সিটিভিটি আছে, ওদের রেসপন্স টু স্টিমুলাস আছে। এই এই গবেষণার ফলটাকে কিন্তু বিদেশি বৈজ্ঞানিকরা সহজে মেনে নেননি, সাদরে মেনে নেননি। ইংল্যান্ডের একজন ফিজিওলজিস্ট বলছিলেন যে জগদীশচন্দ্র বসু ফিজিসিস্ট হিসেবে তো দারুণ, উনি ফিজিওলজি নিয়ে কেন মাথা ঘামাচ্ছেন, এটা ওনার বিষয় নয়। এই সেকেন্ড ফেজে কিন্তু ওনাকে অনেকটা সমালোচনা, তিরস্কার, অনেক কিছু ভোগ করতে হয়েছিল। কারণ এই এই গবেষণার ফল চট করে মেনে নিতে রাজি হয়নি বাইরে, যেটা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক যেটা সায়েন্টিফিক কমিউনিটি। তারপরে ওনার থার্ড ফেজে, লাস্ট ফেজ অফ ওনার ক্যারিয়ার, উনি এই লাইনে, উনি ততদিনে খুবই কনফিডেন্ট যে উনি যা যা যে পথে এগোচ্ছেন সেটা খুবই ঠিকঠাক পথ। তারপরে আমরা জানি যে উনি কিছু গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন এস্টাবলিশ করেছেন, তার মধ্যে বসু বিজ্ঞান মন্দির কলকাতাতে আছে। ওনাকে শেষে নাইটহুডও দেওয়া হয়, উনি রয়্যাল সোসাইটির ফেলো হন এবং বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনস একটা কমিটি ফর ইন্টেলেকচুয়াল কোঅপারেশন এস্টাবলিশ করেছিল। এটি একটি ইন্টারন্যাশনাল কমিটি, ঠিক বেশ খুব সম্ভবত লন্ডনে ছিল। সেটির একজন অনারারি মেম্বার ছিলেন জগদীশচন্দ্র বসু। সুতরাং জাতীয় আন্তর্জাতিক সমস্ত পর্যায়ে প্রচন্ড রকম প্রসিদ্ধি লাভ করেছিলেন জগদীশচন্দ্র। তারপরে প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায় এডিনবারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। এডিনবারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করাকালীন একটি এসে কম্পিটিশন হয়, যেটির বিষয় দেওয়া হয়েছিল ইন্ডিয়া বিফোর অ্যান্ড আফটার দ্য মিউটিনি। এই বিষয়টিতে সমস্ত ছাত্রছাত্রীরা এসে জমা দেয়। প্রফুল্লচন্দ্র রায়, এটি হচ্ছে প্রফুল্লচন্দ্র রায় এমন একটি এসে জমা দেন যেখানে ব্রিটিশ সরকারের এমন সমালোচনা করেন যে এসেটি অত্যন্ত সুন্দরভাবে লিখিত হওয়া সত্ত্বেও তাকে ফার্স্ট প্রাইজটি দেওয়া হয় না। It was full of diatribes against the British Empire. উনি যদি ব্রিটিশ সরকারের সমালোচনাটা না করতেন, ফার্স্ট প্রাইজটা উনিই পেতেন। লেখাটা সেই পর্যায়েরই ছিল, কিন্তু যেহেতু উনি ব্রিটিশ সরকারের সমালোচনা করেছিলেন, ওনাকে ফার্স্ট প্রাইজটা দেওয়া হয় না। উনি তারপরে এই লেখাটি একজন ব্রিটিশ পার্লামেন্টের মেম্বারকে, যে যিনি সাম্রাজ্যবাদী ছিলেন না, তাকে পাঠিয়েছিলেন এবং তিনি এই লেখাটি সমূহ প্রশংসা করে একটি চিঠি পাঠান। প্রফুল্লচন্দ্র রায় তার অনুমতি চান চিঠিটি প্রকাশ করার, অনুমতি নিয়ে চিঠিটি প্রকাশ করেন। তারপরে এই লেখাটিও বই হিসেবে প্রকাশ করেন। সুতরাং প্রফুল্লচন্দ্র রায়ের যে একটা জাতীয়তাবাদী চিন্তা, এটা শুরু থেকেই আমরা দেখতে পাই। ওনার বিজ্ঞান চিন্তা আর জাতীয়তাবাদী চিন্তা দুটো একসাথে সমানে চলেছে। এডিনবারা ইউনিভার্সিটি থেকে উনি ডিএসসি করেন। সেই বছর ইনসিডেন্টালি উনি একমাত্র স্টুডেন্ট যিনি ডিএসসি করেছিলেন। পরে তিনি কেমিক্যাল সোসাইটি অফ এডিনবারা ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট হন। দেশে ফিরে এসে ওনারও একই সমস্যা, চাকরি কেউ দেবে না।
তারপরে অনেক কষ্ট করার পরে উনিও প্রেসিডেন্সি কলেজে একটি চাকরি পান। জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায় বহুদিন কলিগ ছিলেন। তারপর আশুতোষ মুখার্জি যখন রাজাবাজার সায়েন্স কলেজ, ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স, আমরা এটাকে রাজাবাজার সায়েন্স কলেজ বলে থাকি, ওটি প্রতিষ্ঠা করলেন, তখন প্রফুল্লচন্দ্র রায়কে ওখানে নিয়ে এলেন কেমিস্ট্রির চেয়ারে, এবং সিবি রমনকে নিয়ে এলেন দক্ষিণ থেকে, সিবি রমনকে নিয়ে এলেন ফিজিক্সের চেয়ারে রাজাবাজার সায়েন্স কলেজে। রাজাবাজার সায়েন্স কলেজে প্রফুল্লচন্দ্র রায় তার শেষ জীবন অবধি ছিলেন। ওইখানে একটি কোয়ার্টারে থাকতেন, ওইখানেই ওনার দেহত্যাগ হয়, এবং ওইখানেই তিনি তার জীবনের বেশিরভাগ কাজ করেছেন। কিন্তু প্রেসিডেন্সি কলেজকেও অনেক কিছু দিয়েছে। নিজের গবেষণার মাধ্যমে ওনার গবেষণার মূল বিষয় ছিল নাইট্রাইটস। হি ওয়াজ কল্ড দ্য মাস্টার অফ নাইট্রাইটস। ওনার এমন দক্ষতা ছিল নাইট্রাইটের বিষয়ে যে ওনাকে মাস্টার অফ নাইট্রাইটস বলা হতো, এবং যেই আবিষ্কারটির জন্য ওনাকে ওনার আন্তর্জাতিক খ্যাতি উনি অর্জন করেন প্রথমবার, ওনার সেটা হচ্ছে একটা কম্পাউন্ড তৈরি করেছিলেন মার্কিউরিয়াস নাইট্রাইট, এটির আবিষ্কার, এবং আরো অনেক ধরনের নাইট্রাইট নিয়ে উনি কাজ করেছিলেন। উনিও নাইটহুড পান। উনি কেমিক্যাল সোসাইটির ফেলো ছিলেন, রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি প্রথম যেটা কেমিক্যাল ল্যান্ডমার্ক প্লাক ইউরোপের বাইরে দেয়। প্রফুল্লচন্দ্র রায়ের আগে রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির কোনো প্লাক কোনো নন ইউরোপিয়ানের জন্য করা হয়নি। উনি হচ্ছেন প্রথম নন ইউরোপিয়ান যার জন্য কেমিক্যাল ল্যান্ডমার্ক প্লাক রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি দেয়। সুতরাং উনিও সেই স্টেচারেরই একজন বিজ্ঞানী ছিলেন যিনি দেশকে অত্যন্ত গৌরবান্বিত করেছিলেন। তারপর ওনার ছাত্র মেঘনাথ সাহা, সাহা আয়োনাইজেশন ইকুয়েশন। জগদীশচন্দ্র বসু মেইনলি ফিজিসিস্ট ছিলেন, প্লান্ট ফিজিওলজি নিয়ে কাজ করেছিলেন। প্রফুল্লচন্দ্র রায় কেমিস্ট ছিলেন, মেঘনাথ সাহা অ্যাস্ট্রোফিজিসিস্ট ছিলেন। ওনার সাহা আয়োনাইজেশন ইকুয়েশন, উনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ, অ্যাস্ট্রোফিজিক্সের কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার আন্তর্জাতিক পর্যায়ে সমস্ত কিছু করেছিলেন। কলকাতায় ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স উনি স্থাপনা করেন, ওটির নাম এখন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। সায়েন্স অ্যান্ড কালচার নামে একটি জার্নাল শুরু করেন, যেটি প্রফুল্লচন্দ্র রায় খুবই উৎসাহ দিয়েছিলেন ওটা শুরু করা নিয়ে। পরবর্তীকালে মেঘনাথ সাহা মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। ইকোনমিক প্ল্যানিং কমিশন, ইকোনমিক প্ল্যানিং এর জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু মেঘনাথ সাহাকে নিয়ে আসেন। স্বাধীনতার পরে উনি প্ল্যানিং কমিশনের মেম্বার ছিলেন। দামোদর ভ্যালি, এগুলো আমরা আলোচনা করছি খুবই শীঘ্র। কিন্তু বৈজ্ঞানিক হিসেবে ওনার আবিষ্কারগুলো আন্তর্জাতিক পর্যায়ে, গবেষণা আন্তর্জাতিক পর্যায়ে। এবং সত্যেন্দ্রনাথ বসু, উনিও ছাত্র ছিলেন এদের। বোসনস প্রত্যেকেই জানে, বোসন পার্টিকেল, এটা একটা পার্টিকেল যেটা ওনার নামেই নাম দেওয়া হয়েছে বোসন। তারপর আইনস্টাইনের সাথে উনি কাজ করেছিলেন, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, বোস আইনস্টাইন কনডেনসেট, এগুলো খুবই টেকনিক্যাল শব্দ, আমরা ইতিহাসের ছাত্রছাত্রী হিসেবে এগুলো অতটা বুঝবো না, কিন্তু আইনস্টাইন এর মতন বৈজ্ঞানিকের সাথে কাজ করেছিলেন এবং উনিও রয়্যাল সোসাইটির ফেলো হয়েছিলেন। সুতরাং আমরা দেখতে পারি যে যেই সময় দেশ পরাধীন ছিল এবং দেশের শিক্ষা ব্যবস্থার এই অবস্থা ছিল, সেই সময় কিন্তু দেশে স্টলওয়ার্ট জন্মানোর কোনো অভাব হয়নি। বিজ্ঞানেও এমন এক একজন স্টলওয়ার্ট জন্মেছেন, এবং আমরা সাধারণভাবে বলে থাকি কিংবা জেনে থাকি যে বিজ্ঞানটা একটি পাশ্চাত্যেরই বস্তু। যেই সময় ভারতবর্ষ পরাধীন ছিল সেই সময় এই এই লেভেলের বৈজ্ঞানিকরা জন্মেছেন এই দেশে। এবারে আমাদের দ্বিতীয়, আচ্ছা এটাতে আসার আগে আরেকটা কথা বলে নিই, মানে শুরুর পয়েন্টটাকে আরেকটু আমি ইলাবোরেট করি। যে যেরকম পাশ্চাত্য দেখাতে চেয়েছিল যে বিজ্ঞানটা হচ্ছে বস্তুত একটি পাশ্চাত্যের জিনিস, এবং সাদা চামড়ার মানুষ না হলে সে বিজ্ঞান পড়ানোরও অধিকারী নয়। প্রেসিডেন্সি কলেজ তো সরকারি কলেজ, সাদা চামড়ার না হলে সে বিজ্ঞান পড়ানোরও অধিকারী নয়, এই ছিল মানসিকতা সেই সময়। সেই সময়কার মানসিকতায় এরা যে এইরকম ভাবে উঠে এসেছেন এবং এত কিছু করতে পেরেছেন, এইটাই হচ্ছে তাদের জাতীয়তাবাদী রেসপন্স। এই যে জগদীশচন্দ্র বসু যে উপরে বললেন, এখানে আমরা যেটা দেখলাম যে it is our singular good fortune that it has found its expression not only in politics but also in science and arts. মানে ভারতবর্ষকে তো হেয় করা হচ্ছে এটা বলে যে সাদা চামড়ার মানুষ না হলে সে বিজ্ঞান পড়াতে পারে না।
এবং বিজ্ঞানটা একটি পাশ্চাত্যেরই জিনিস, তার মানে নেটিভরা কিংবা ভারতীয়রা বিজ্ঞান চর্চা কি করবে? সুতরাং এই যে বিজ্ঞান চর্চাটা হচ্ছে, এটার মাধ্যমে কিন্তু ভারতবর্ষেরই জাতীয়তাবাদের একটা জাতীয়তাবাদী ধারাটা আরো স্ট্রং হচ্ছে, মানে ভারতবর্ষকেই গৌরবান্বিত করা হচ্ছে এবং বিজ্ঞানের মাধ্যমেই বৈজ্ঞানিকরা তাদের জাতীয়তাবাদটা প্রকাশ করছেন যে হ্যাঁ আমরা ভারতীয়, আমরা আমাদের গর্ব, আমাদের দেশ, আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য, আমাদের পক্ষে সবকিছুই করা সম্ভব। বিজ্ঞানের মাধ্যমেই তাদের জাতীয়তাবাদটা কিন্তু প্রকাশ পাচ্ছিল। সেটা ছাড়াও আরো পাশাপাশি আরো অনেক কিছু করেছেন, যেরকম দেশের কল্যাণ হেতু প্রযুক্তি। প্রফুল্লচন্দ্র রায় যে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস স্থাপনা করলেন, এটার পেছনে ওনার মূল চিন্তাটাই এটা ছিল, ভারতবর্ষকে স্বনির্ভর করা। আমরা পরের সেকশনটাতে দেখবো উনি স্বদেশী, স্বরাজ এবং স্বদেশী। স্বদেশী মানে হচ্ছে ভারতবর্ষকে স্বনির্ভর করা। ওনার কিরকম দূরদৃষ্টি, উনি ওই সময়তেই বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এস্টাবলিশ করে দিলেন। এটি একটি এন্টারপ্রেনারের কাজ উনি করলেন, কারণ উনি বুঝেছিলেন যে ভারতবর্ষকে তো স্বনির্ভর হতে হবে, শুধু তো স্বাধীনতার জন্য আন্দোলন করলে হবে না, অর্থনীতিকে স্বনির্ভর হতে হবে, ইন্ডাস্ট্রিকে স্বনির্ভর হতে হবে। তো এটা ওনার এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজের কাজ, যে উনি কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল, এটাও খুব গুরুত্বপূর্ণ, এত বড় একটা নাম ওনার কোম্পানি, শুধু কেমিক্যাল রাখতে পারতেন না। উনি বুঝেছিলেন, এটা ওনার দূরদৃষ্টি, উনি এটা বুঝেছিলেন যে কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল দুটোই হতে হবে। ফার্মাসিউটিক্যাল লাইনেও ভারতবর্ষকে স্বনির্ভর হতে হবে এবং ভারতীয় যুবকদের চাকরি পেতে হবে। কেন ইংরেজদের পদলেহন করবে, কেন ইংরেজদের ক্লার্ক হয়ে চাকরি করবে? এটি ভারতবর্ষের একটি সম্পূর্ণ ইন্ডিজেনাস এন্টারপ্রাইজ, এখানে ভারতবর্ষের যুবকরাই কাজ করবে এবং আত্মসম্মান বোধের সাথে কাজ করবে। উনি ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনারশিপ নিয়ে অনেক কিছু করেছিলেন এবং উনি এটা বুঝেছিলেন যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে পাল্টাতে হবে, সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড ট্রেনিং। মোটামুটি যাদের আলোচনা করলাম প্রত্যেকেই কিন্তু দেশের সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড ট্রেনিংটা প্রমোট করবার আপ্রাণ চেষ্টা করেছিলেন। জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির, প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস ফার্মাসিউটিক্যালস, তাছাড়া উনি রাজাবাজার সায়েন্স কলেজে ভীষণভাবে সায়েন্টিফিক এডুকেশনটাকে বিল্ড আপ, মানে তৈরি করবার চেষ্টা করেন। মেঘনাথ সাহা, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, ওইদিকে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ওটা আসলে টাটা স্কিম ছিল। স্বামী বিবেকানন্দের সাথে টাটা, জামশেদজি টাটার জাহাজে দেখা হয়েছিল জাপানে যাওয়ার পথে। তখন উনি স্বামীজিকে ডোনেশন দিতে চেয়েছিলেন একটি মোনাস্টারি, মানে সন্ন্যাসীদের থাকার জায়গা করবার জন্য। স্বামীজি বললেন না, আপনি এই টাকাটা ব্যবহার করুন দেশের জন্য একটি টেকনিক্যাল এডুকেশন, আমাদের দেশে প্রযুক্তির জ্ঞান, এটার প্রয়োজন আছে, যুবকদের এটা শিখতে হবে, জানতে হবে। আপনি একটা টেকনিক্যাল এডুকেশন, সায়েন্টিফিক এডুকেশনে যদি একটি ইনস্টিটিউটের জন্য এই টাকাটা দান করুন, এটাকেই টাটা স্কিম ওই জন্য বলা হয়। এবং এটি কার্জন, লর্ড কার্জন, জর্জ কার্জন নানান রকম চেষ্টা করেছিলেন এটাকে ধ্বস্ত করবার জন্য। সিস্টার নিবেদিতা, মিসেস বুল, এরা প্রত্যেকেই ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন এটার সাপোর্টে। আলটিমেটলি ওটা 1911 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স হিসেবে প্রতিষ্ঠা হয়। সুতরাং শুধু নিজেরা আবিষ্কার করছেন, গবেষণা করছেন, খ্যাতি অর্জন করছেন তা নয়, বাকিদেরকে সায়েন্টিফিক এডুকেশন দিতে হবে, টেকনিক্যাল এডুকেশন দিতে হবে, ট্রেনিং এর প্রয়োজন আছে। ট্রেনিংটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হবে সেটা বোঝাই যাচ্ছে, কারণ আন্তর্জাতিক পর্যায়ে বৈজ্ঞানিকরা যদি এই সংস্থানগুলো স্থাপনা করে থাকে, তাহলে সেখানে যে শিক্ষাটা, বৈজ্ঞানিক শিক্ষাটা দেওয়া হবে, সেটাও আন্তর্জাতিক পর্যায়েরই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারপর মেঘনাথ সাহার আমরা দেখতে পাই ইকোনমিক প্ল্যানিং কমিশন তৈরি হওয়ার আগেই ইকোনমিক প্ল্যানিং এর একটা কনসেপ্ট এসে গেছিল। যখন সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, উনি এটির একটি কমিটি গঠন করেন এবং স্বাধীনতা যে বহুদূর নেই এই দূরদৃষ্টিটা সুভাষচন্দ্র বসুর ছিল। ওই জন্য উনি তখনই কমিটিটা সেট আপ করে দেন, জওয়াহরলাল নেহরুকে তার চেয়ারপারসন করেন, যে এই প্ল্যানিং কমিটিটা
স্বাধীনতার পরে উত্তর স্বাধীনোত্তর ভারতবর্ষে যা কিছু উন্নয়ন হবে সেইটার প্ল্যানিংটা এই কমিটিটা করবে। তখন সেই সময় এমনিতে মেঘনাদ সাহার সাথে সুভাষচন্দ্র বসুর একটু পরিচয় ছিল, দুজনেই অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন। এই প্ল্যানিং কমিটির কনটেক্সটে সুভাষচন্দ্র বসু ভীষণভাবে মেঘনাদ সাহার সাথে করেসপন্ডেন্স আরম্ভ করে। সেই সময় কংগ্রেসে একটা বিতর্ক ছিল, শিল্পায়ন নিয়ে একটা বিতর্ক ছিল। যারা কংগ্রেসে একটু সোশ্যালিস্ট বেন্টের, যেরকম জওয়াহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, তারা শিল্পায়ন চাইতেন। কারণ শিল্পায়ন না হলে যে দেশের উন্নতি হবে না সেটা তারা বুঝতে পেরেছিলেন, তারা ইয়াঙ্গার জেনারেশন। আর যারা একটু প্রবীণ গান্ধীবাদী এবং গান্ধীজি ছাড়া যারা গান্ধীবাদী, তারা শিল্পায়নের বিরুদ্ধে ছিলেন। গান্ধীজির মূল বক্তব্য ছিল এই যে বিদেশি সভ্যতা, যেটা সভ্যতার নামে অসভ্যতা, সেইটা তো ভিত্তি, সেটার ভিত্তি হচ্ছে শিল্পায়ন, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, এই সমস্ত কিছু। তাহলে আমরা ওই পথে কেন যাব? আমরা তো শুধু ব্রিটিশদের সরাতে চাইছি না, আমরা এই সভ্যতাটাকেই ত্যাগ করতে চাইছি। তাহলে আমরা আমাদের মতন খাদি নিয়েই থাকবো। কিন্তু এটা খানিকটা, এটা আইডিয়ালিস্টিক, আদর্শবাদী, কিন্তু ইনপ্র্যাকটিক্যাল। খাদি নিয়ে থাকলে কি দেশের ডিফেন্স করতে হবে? আর্মি কোথা থেকে তৈরি হবে দেশ যখন স্বাধীন হবে তখন? মেঘনাদ সাহা এই খাদির কনসেপ্টটাকে, খাদি ইকোনমি মানে খাদি হতে পারে, কটেজ ইন্ডাস্ট্রি তো আমাদের আছে, এবং প্ল্যানিং কমিশন কটেজ ইন্ডাস্ট্রিকে একটি স্থান দেয়, যেটা সুভাষচন্দ্র করেছিল। কিন্তু শুধু খাদির ভিত্তিতে তো অর্থনীতি চলতে পারে না। এই খাদি ভিত্তিক অর্থনীতিকে মেঘনাদ সাহা কটাক্ষ করে বলতেন বুলক কাট ইকোনমি। এবং মেঘনাদ সাহা এটির অত্যন্ত সমালোচনা করেছেন, বলেছিলেন এইভাবে কিন্তু স্বাধীনতা উত্তর ভারতবর্ষ পেরে উঠবে না। স্বাধীনতা উত্তর ভারতবর্ষের শিল্পায়নের প্রয়োজন আছে, এবং সব থেকে বেশি এটা কাজে লাগবে ভারতবর্ষের ডিফেন্স মেকানিজমটাকে তৈরি করতে। আর্মি, নেভি, এয়ারফোর্স, এগুলো তৈরি কি করে হবে প্রযুক্তি না থাকলে? শিল্পায়ন না হলে এগুলো হবে কি করে? এই কথাটা মেঘনাদ সাহা বলেছিলেন, এবং সুভাষচন্দ্র বসু এই কথার মর্ম ধরতে পেরেছিলেন। ওই জন্য উনি মেঘনাদ সাহাকে এই প্ল্যানিং এর কাজে ভীষণভাবে জড়িয়ে নেন। এবং সুভাষচন্দ্র বসু অন্তর্ধানের পরে, যখন ভারতবর্ষ স্বাধীন হয়, জওয়াহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন প্ল্যানিং কমিশন সেট আপ করেন, মেঘনাদ সাহা প্ল্যানিং কমিশনার হয়ে কাজ করে। ইনফ্যাক্ট ওনার দেহত্যাগ হয়েছিল প্ল্যানিং কমিশনে যাচ্ছিলেন, ঠিক পৌঁছানোর খানিকক্ষণ আগে ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে দেহত্যাগ হয়। প্ল্যানিং কমিশনে থাকাকালীন উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেন। পুরো শিল্পায়নের যেটা ছক, আধুনিকীকরণের ছক, ডিফেন্সের জিনিস, এডুকেশন, শিক্ষা সেক্টর। কারণ বৈজ্ঞানিকরা কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে একেবারেই উদাসীন ছিলেন না। প্রত্যেকটা বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা নিয়ে ভীষণভাবে চিন্তিত ছিলেন এবং ভীষণভাবে কাজ করেছিলেন। মেঘনাদ সাহা শিক্ষা ব্যবস্থা, হেলথ, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্পায়ন এবং রিভার ভ্যালি ওয়ার্ক, দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা আজকে আমরা জানি ডিভিসি, সেটার পেছনে মাস্টার মাইন্ড ছিলেন মেঘনাদ সাহা। দামোদর ভ্যালি ওয়ার্কের পুরো প্ল্যানিংটা উনি করেছিলেন। এটা কেন প্রয়োজন ছিল? এই রিভার ভ্যালি ড্যাম তৈরি করা, রিভার ভ্যালি কর্পোরেশন ইত্যাদি কাজগুলোর কেন প্রয়োজন ছিল? কারণ ভারতবর্ষের এগ্রিকালচার মানে কৃষিকাজ ভীষণভাবে অবনত হয়ে গেছিল ব্রিটিশ শাসনের সময়। তার তার জন্য দায়ী ব্রিটিশ পলিসি। একদিকে জমিদার এবং মহাজনদের শাসন, জমিদারদের যার যত খুশি জমি আছে, কৃষকরা জমি ওন করতো না, এটা একদিকে সমস্যা। এটা নেহেরু দূর করবার চেষ্টা করলেন জমিদারি অ্যাবলিশন করে। তারপর ল্যান্ড টেনেন্সি অ্যাক্ট, এগুলো সমস্ত কিছু করলেন, ল্যান্ড রিডিস্ট্রিবিউশন। কিন্তু শুধু সেটা করলে তো হবে না, জমির উর্বরতা তো নষ্ট হয়ে গেছে। কারণ ব্রিটিশরা ইন্ডিগো প্ল্যান্ট করেছে, যেখানে নীলের চাষ হয়, তারপরে অন্য কিছু চাষ করা সম্ভব নয়। এবং ভারতবর্ষের যেটা ট্রেডিশনাল মেথড ছিল, কৃষকরা যেভাবে চাষ করে আসতেন, সেই সমস্ত ক্রপ গুলো চেঞ্জ করে দিয়েছে, সব কমার্শিয়াল ক্রপ করে দিয়েছে, সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছে। তো ভূমি তো নষ্ট হয়ে গেছে। শুধু ভূমি সংস্কার করলে হবে না, ভূমির উর্বরতার প্রয়োজন আছে। সেই ভূমির উর্বরতার জন্য ইরিগেশনের প্রয়োজন আছে। সেই ইরিগেশনটা কিভাবে হবে? এই যে এই নদীগুলোর জল আছে, এটাকে চ্যানেলাইজ করতে হবে। সেই জন্য রিভার ভ্যালি কর্পোরেশন কিংবা রিভার ভ্যালি কাজে খুবই
ভূমিকা ছিল, এবং মেঘনাদ সাহা এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা জানি যে আরো অনেক বৈজ্ঞানিকরা ভারতবর্ষের ডিফেন্সকে সশক্ত, প্রথম মেঘনাদ সাহারই কিন্তু একটা আইডিয়া ছিল ভারতবর্ষের ডিফেন্সের জন্য প্রযুক্তি লাগবে, এবং আমরা জানি যে পরবর্তীকালে হোমি ভাবা, এপিজে আব্দুল কালাম এরা প্রত্যেকেই বৈজ্ঞানিক জ্ঞান, প্রযুক্তির জ্ঞানকে ভারতবর্ষকে সশক্ত করার জন্য অ্যাপ্লাই করেছিল। তো ভারতবর্ষের আধুনিকীকরণ এবং উন্নয়নের জন্য বৈজ্ঞানিকদের একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল। এবার আমরা শেষ পর্যায়ে আসি, সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। মহেন্দ্রলাল সরকারের সময় তো স্বাধীনতা সংগ্রাম সেভাবে শুরু হয়নি, সুতরাং উনি ওনার স্বাধীনতা সংগ্রাম নিয়ে আমরা খুব একটা কিছু পাবো না, কিন্তু উনি দেশকে নিশ্চয়ই ভালোবাসতেন। যদি ভালো না বাসতেন তাহলে সমাজের উন্নতির জন্য ওই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স তৈরি করতেন না। জগদীশচন্দ্র বসুর সময়ও স্বাধীনতা সংগ্রাম শুরুর দিকে শুরু হয়নি, একটু পরে শুরু হয়েছে। জগদীশচন্দ্র বসুর ওরিয়েন্টেশন কিংবা ঝোঁক গবেষণার দিকে বেশি ছিল। উনি স্বাধীনতা সংগ্রামে সেইভাবে সরাসরি ভাবে এগিয়ে আসেননি, কিন্তু অনেক স্বাধীনতা সংগ্রামের উনি বন্ধু ছিলেন। এবং নিবেদিতার সূত্রে, যেহেতু সিস্টার নিবেদিতা জগদীশচন্দ্র বসুর অনেক লেখা প্রকাশনায় সম্পাদনে সাহায্য করেছিলেন, ওনার কাজকে সামনে আনতে। জগদীশচন্দ্র বসু কিন্তু সহজে আন্তর্জাতিক রেকগনিশন পাননি। ব্রিটিশরা প্রচুর চেষ্টা করেছিল ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার, ওনার কাজকে সাপ্রেস করার। এমন অবস্থা হয়েছিল যে উনি ডিপ্রেসড হয়ে গেছিলেন, যে ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না। স্বামীজি বলে গেছিলেন যে দেশের বৈজ্ঞানিকদের এনকারেজ করতে হবে, যার জন্য সারা চ্যাপম্যান বুলকে দিয়ে জগদীশচন্দ্র বসুর কাজ বিদেশে পেটেন্ট করবার ব্যবস্থা উনি করেছিলেন। এবং নিবেদিতাও দায়িত্ব নিয়েছিলেন, জগদীশচন্দ্র বসুর বন্ধু ছিলেন, উনি দায়িত্ব নিয়েছিলেন যে ওনার কাজ যাতে কোনোভাবে সাপ্রেস না হয়। এসকে র্যাডক্লিফ স্টেটসম্যানের এডিটরকে বলে অনেক লেখা লিখেছিলেন ওনার পক্ষে। যাই হোক, তো জগদীশচন্দ্র বসু সরাসরি ভাবে সংগ্রামে না নামলেও এনাদের সাথে পরিচিতির ফলে নিজের ব্যক্তিগত ক্যাপাসিটিতে সবসময় সাহায্য করেছেন। নিবেদিতা যেরকম বলেছেন যে একটি অমুক বিপ্লবী অরবিন্দ ঘোষের আন্ডারে কাজ করতো, নলিনীকান্ত গুপ্ত বোধহয় নাম, নামটা সঠিক মনে পড়ছে না। নিবেদিতা বলেছিলেন এরা বোমা নিয়ে এক্সপেরিমেন্ট করবে, তো আপনারা একটু ল্যাবরেটরি নেবেন। প্রেসিডেন্সি কলেজে তখন জগদীশচন্দ্র বসু আর প্রফুল্লচন্দ্র রায় দুজনেই পড়ান। জগদীশ বাবু বললেন হ্যাঁ ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি। উনি প্রফুল্লচন্দ্র রায়ের সাথে কথা বললেন, ল্যাবরেটরি দিতে হবে, বোমা নিয়ে এক্সপেরিমেন্ট করবো, উনিও রাজি হলেন। ওনাদের সংবেদনা ছিল, সিম্প্যাথি ছিল, বিপ্লবী আন্দোলন হলেও এটার প্রতি ছিল। জগদীশচন্দ্র বসু নিজের মতন যা ব্যক্তিগত ক্যাপাসিটিতে করা সম্ভব করেছিলেন। প্রফুল্লচন্দ্র রায় তারও 10 কাঠি উপরে ছিলেন। যেটা বললাম যে প্রফুল্লচন্দ্র রায়ের জীবনে আমরা দেখতে পাই বিজ্ঞান চর্চা এবং দেশের প্রতি ভালোবাসা, এই দুটো একদম প্যারালালি চলেছে। এই যে বিদেশিদের এই ধারণাটা যে বিজ্ঞানটা একটি পাশ্চাত্যের জিনিস, পাশ্চাত্য সম্পদ, এইটিকে কাটবার জন্য উনি 1902 সালে ওনার বই বেরিয়েছিল হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। হিন্দু কেমিস্ট্রি মানে হচ্ছে ওই এনশিয়েন্ট পিরিয়ডের কেমিস্ট্রি। এমন নয় যে উনি হিন্দুবাদী কিংবা হিন্দুত্ববাদী। এই হিন্দুইজম, বেদিক, এই আয়ুর্বেদে যেরকম মার্কারির অনেক কাজ ছিল, এবং প্রফুল্লচন্দ্র রায় নিজের কাজও মার্কারি নিয়ে প্রচুর ছিল। তো এই ট্রেডিশনাল যেটা আমাদের নলেজ সিস্টেম ছিল, তন্ত্রে যা কেমিস্ট্রি, কেমিক্যাল নলেজ আমরা দেখতে পাই, সেটা দিয়ে উনি এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি কেন লিখলেন? কারণ বিদেশি প্যারাডাইমটা ছিল যে বিজ্ঞান তো পাশ্চাত্যের জিনিস। উনি এই বইটা লিখে দেখালেন যে না, বিজ্ঞান পাশ্চাত্যের সম্পদ নয়, আমাদের দেশেও বৈজ্ঞানিক জ্ঞান ছিল, বিজ্ঞান চর্চা ছিল, জ্ঞানও ছিল। সায়েন্স যদি ইউনিভার্সাল হয় তাহলে সেটা ইউনিভার্সাল, আমাদের দেশেও ছিল, সেটা সায়েন্টিফিক নলেজ ছিল। ওনার প্রফুল্লচন্দ্র রায় গোটা জীবনটাই বিজ্ঞান এবং ভারতবর্ষ এই দুটি দুটি মিলে মিশে এক হয়ে গেছিল, ওনার কাছে এই দুটি আলাদা ছিল না। সেই জন্য উনি হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি বইটা লিখলেন, যাতে মানুষে জানতে পারে যে আমাদের ভারতবর্ষ কোনোদিনই বিজ্ঞান চর্চা পিছিয়ে ছিল। যাই হোক, তো এবং উনি একটা জিনিস বুঝেছিলেন ভারতবর্ষের সমাজের কনটেক্সটে, যে ভারতবর্ষকে স্বনির্ভর হতে হবে। উনি যে স্বদেশীকে সাপোর্ট করতেন, মানে
হিংসা সাপোর্ট করতেন, ভায়োলেন্ট মুভমেন্ট, সেটা নয়। স্বদেশীর ভাবটা কি? স্বনির্ভরতা। আমরা নিজেদেরই তৈরি করা জিনিস নিজেরা ব্যবহার করবো, আমরা স্বনির্ভর হবো। এইটার জন্য উনি আজীবন আপ্রাণ চেষ্টা করেছেন। বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কস এর এস্টাবলিশমেন্ট থেকে সমস্ত কিছু উনি চেষ্টা করেছেন ভারতবর্ষ কিভাবে স্বনির্ভর হয়। বেঙ্গল কেমিক্যালস বঙ্গে এস্টাবলিশ করলেন, বাঙালিরাও কিভাবে স্বনির্ভর হয়। কারণ বঙ্গে এন্টারপ্রাইজ মানেই মারওয়ারি কিংবা অবাঙালিরা, তাদের কাছে পয়সা আছে, তাদের একটা কমার্শিয়াল ইন্টারেস্ট আছে, তারা অনেক বেশি এগিয়ে ছিল, কিন্তু বাঙালিরা পিছিয়ে ছিল। তো এইরকম ভাবে যাতে তারা স্বনির্ভর হতে পারে এবং এন্টারপ্রেনারশিপের জন্য এগিয়ে আসতে পারেন, তার জন্য উনি সারা জীবন চেষ্টা করে গেছেন। বিপ্লবী আন্দোলনেও ওনার একটি ভূমিকা ছিল, যেটা এইমাত্র বললাম, যে বোমা নিয়ে এক্সপেরিমেন্ট করবে, সেটার জন্য উনি রাজি ছিলেন ওনার ল্যাবরেটরি দিতে সমস্ত কিছু। অনেক বিপ্লবীরা ওনার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, অনেক বিপ্লবী। এবং এই কথাটা পুলিশের নজরেও ছিল। মোটামুটি বিংশ শতকের শুরু থেকে প্রফুল্লচন্দ্র রায়ের ওপর পুলিশ সার্ভেলেন্স লাগিয়ে দেয়, ব্রিটিশ সরকার পুলিশ সার্ভেলেন্স লাগিয়ে দেয়। সুতরাং আইবি রেকর্ডস, পুলিশ রেকর্ডসে প্রচুর আমরা তথ্য পাই প্রফুল্লচন্দ্র রায় সংক্রান্ত। কেন? কারণ ওনাকে সমানে নজরে রাখা হতো, সমানে। ওনার অনেক ছাত্র নিজেরা বিপ্লবী আন্দোলনে যুক্ত ছিলেন এবং উনি নিজেও নানান রকম ভাবে এদের সমর্থন কিংবা সাহায্য করবার চেষ্টা করেছিলেন। ওনার ৩ জন ছাত্র, চক্রবর্তী এম চ্যাটার্জি পাবলিশিং হাউস খুললো, কলেজ স্ট্রিটে এখনো আছে চক্রবর্তী এম চ্যাটার্জি, ওটা প্রফুল্লচন্দ্র রায়ের ৩টি ছাত্র এস্টাবলিশ করা। ওইটিও ব্রিটিশ সার্ভেলেন্সের আন্ডারে ছিল। এরা কি গতিবিধি করছে, কি বই ছাপছে, বই ছাপার পেছনে কি করছে। প্রফুল্লচন্দ্র রায় ব্রিটিশ সার্ভেলেন্সের আন্ডারে অনেক দিন ছিলেন, শুরু থেকেই মোটামুটি বিংশ শতক থেকে। সুতরাং বিপ্লবী আন্দোলনে ওনার পরোক্ষ এবং সরাসরি দুটো ভাবেই অবদান আছে। উনি তাদের অনেক রকম ভাবে সাহায্য করেছেন, শেল্টার দিয়েছেন। তারপরে এই স্বনির্ভর করবার জন্য প্রফুল্লচন্দ্র রায় খাদি সমিতিও সোদপুরে খাদি সংস্থানেরও স্থাপনা করেন, সেটিও ব্রিটিশ সার্ভেলেন্সে ছিল, যেটার মাধ্যমে ইনি কি করবার চেষ্টা করছেন। সেই সময় অনুশীলন সমিতিতে ওনার ছাত্ররা মেঘনাদ সাহা ইত্যাদিরা ছিলেন। রিলিফের কাজ এনারা করেছেন, ফেমিন রিলিফ কমিটির প্রেসিডেন্ট ছিলেন প্রফুল্লচন্দ্র রায়। দেশের সেবা কিভাবে এবং কতভাবে করা যায় সেটা প্রফুল্লচন্দ্র রায়কে দেখলে বোঝা যায়। শুধুমাত্র উনি বলেছিলেন, আমি আমার বিজ্ঞান চর্চার মাধ্যমে আমার দেশকেই সেবা করছি, আমি আমার দেশের প্রতি আমার ভালোবাসাটাই আমার বিজ্ঞান চর্চার মাধ্যমে ব্যক্ত করছি। সুতরাং দেশকে কত রকম ভাবে সেবা করা যায় সেটা প্রফুল্লচন্দ্র রায়কে দেখলে বোঝা যায়। বিজ্ঞান চর্চা, ছাত্রছাত্রীদের সময়, ইনস্টিটিউশন বিল্ডার, এন্টারপ্রাইজ ক্রিয়েটর, এদিকে স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করছেন, ফেমিন রিলিফের প্রেসিডেন্ট উনি, ফেমিন রিলিফ নিয়ে কাজ করছেন, দেশের মানুষের সেবা করছেন। এবং উনি খাদিতে বিশ্বাস করতেন। মানে মেঘনাদ সাহার ব্যাপারটা ছিল, উনি এটা মেঘনাদ সাহা ভাবতেন খাদি ভিত্তিক শুধু অর্থনীতি হতে পারে। প্রফুল্লচন্দ্র রায় খাদির যেটা গুণ, যেটা কোয়ালিটি, যেটা অ্যাডভান্টেজ, যে মানুষকে স্বনির্ভর করতে পারে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেন। কিন্তু শিল্পায়ন নিয়ে সেরকম কোনো বক্তব্য রাখেননি। কিন্তু উনি প্রযুক্তির বিরুদ্ধে তো ছিলেন না, বিরুদ্ধে থাকলে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করতেন। তো খাদি নিয়ে ওনার একটা বিশেষ ভালোবাসার, ভালো লাগার জায়গা ছিল, সেই জন্য উনি খাদি সমিতির স্থাপনা করেছিলেন সোদপুরে। এবং উনি গান্ধীজিকেও খুবই শ্রদ্ধা করতেন, গান্ধীবাদী ছিলেন, কংগ্রেসের হয়েও কাজ করেছেন, একটা সময় কংগ্রেস কমিটিতে কাজ করেছেন। কিন্তু উনি প্রয়োজন হলে যদি ওনার মতান্তর থাকতো কোনো কিছু নিয়ে, কিছু বলতেও উনি দ্বিধাবোধ করতেন না। ওনার যদি কোনো মতান্তর থাকতো সেটা উনি প্রকাশ করতেন। প্রফুল্লচন্দ্র রায় বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের সাথে ভীষণভাবে জড়িত ছিলেন। চিত্তরঞ্জন দাশের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। যখন চিত্তরঞ্জন দাশের দেহত্যাগ হয়, তখন তার স্ত্রী বাসন্তী দেবীকে প্রফুল্লচন্দ্র রায় চিঠি লিখেন, যেটাতে ওনার মনের ব্যথা উনি ব্যক্ত করেন, যে আমি আমার দেশের জন্য তাহলে কিছু করতে পারছি না, কারণ আমার বিজ্ঞান চর্চা, ওনার যেটা মেন ভোকেশন বিজ্ঞান চর্চা। কিন্তু এই কথাটা ঠিক নয়। আমরা দেখছি যে উনি বিজ্ঞান চর্চা করা ছাড়াও দেশের জন্য আরো অনেক কিছু করেছিলেন, কিন্তু ওনার আরো করার ইচ্ছা ছিল। ওনার মনে হচ্ছিল, ওনার বোধ হচ্ছিল যে উনি দেশের জন্য যথেষ্ট করে উঠতে পারছেন না। এই আক্ষেপটা উনি বাসন্তী দেবীর কাছে করেছিলেন।
সিআর দাসের দেহত্যাগের পর যেই মিটিং কনভিন করা হয় সেটার প্রেসিডেন্ট উনি ছিলেন। এবং নানান রকম সভা যা কিছু কলকাতাতে হতো রাজনৈতিক কিংবা দেশের সেবামূলক কাজের সাথে জড়িত, সেগুলোর উনি প্রেসিডেন্টও নানান সময় ছিলেন। এই সমস্ত গতিবিধির জন্য ব্রিটিশরা তাকে বরাবর সার্ভেলেন্সে রেখেছিল, কারণ ব্রিটিশরা জানতো এই ভদ্রলোক কি কখন কি করছেন, ইনি সব দিকে আছেন, সবখানে আছেন, কখন কি করছেন এটার উপর একটা নজরদারি করবার প্রয়োজন আছে। মেঘনাদ সাহা নিজের যৌবনে অনুশীলন সমিতিতে কাজ করেছেন এবং এরা প্রত্যেকেই কোনো না কোনো ফেজে যুব অবস্থাতে বিপ্লবী আন্দোলনের সাথে কিন্তু যুক্ত ছিলেন কোনো না কোনো। তাহলে আমরা আমাদের শুরুর দিকে ফিরে যাই এবং দেখি যে এই যে বিজ্ঞানীদের জাতীয়তাবাদী অবদান, এইটা কত রকম ভাবে প্রকাশ পাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে যে ব্রিটিশরা ভারতবাসীদের যেটা আত্মশ্রদ্ধা, নিজের প্রতি বিশ্বাস, আত্মসম্মান বোধ, সেইটাকে হনন করবার চেষ্টা করেছিল। কারণ সেইটা যদি না করে তাহলে তো শাসন করা যাবে না। একটি বিদেশি শক্তি এসে একটি দেশের উপর শাসন করছে, কি ভিত্তিতে শাসন করবে? তাহলে আগে আত্মসম্মান বোধটাকে নষ্ট করতে হবে, তারপরে বলতে হবে যে না, তুমি তো স্বশাসনের যোগ্য নও, তুমি উপযুক্ত নও নিজেকে দেখার, ওই জন্য আমি তোমাকে দেখছি। তো ভারতবাসীর যে আত্মসম্মান বোধটাকে ব্রিটিশরা আঘাত করেছিল, সেই আত্মসম্মান বোধটাকে ফিরিয়ে আনার জন্য বৈজ্ঞানিকরা সচেষ্ট ছিলেন এবং এইটাকে তারা একটি অত্যন্ত সৌভাগ্য এবং গর্বের বিষয় বোধ করছেন যে বিজ্ঞানের মাধ্যমেও ভারতবর্ষের প্রতি তাদের যেটা শ্রদ্ধা, সেইটাকে প্রকাশ করার তারা সুযোগ পাচ্ছিল। এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই যে ধারণাটা যে জ্ঞানের উৎস হচ্ছে পাশ্চাত্য, শুধু বিজ্ঞানের ক্ষেত্রে না, শিল্প, পেন্টিং এর ক্ষেত্রেও প্যারাডাইম, যেটা ডমিনেন্ট প্যারাডাইম, শিল্প ইউরোপিয়ান, সাহিত্য যা কিছু আছে সব, যা কিছু ভালো আছে সবই ইউরোপ। এই যে ওরিয়েন্টালিস্ট আর অ্যাংলিসিস্টের ডিবেট, এটাই তো উঠে এসেছিল যে কেন অ্যাংলিসিস্টরা জিতে গেল, ইংলিশ এডুকেশনের প্রবর্তন কেন হলো? কারণ যা কিছু আছে এই পৃথিবীতে উপযুক্ত সবকিছুই পাশ্চাত্য, পাশ্চাত্য জ্ঞানেরই প্রসার হওয়া উচিত। ভারতবর্ষ এটা হচ্ছে ষড়যন্ত্র ভারতবর্ষের নিজস্ব জ্ঞানটাকে মিটিয়ে ফেলা। এটা এত সুন্দরভাবে তারা মিটিয়েছেন, আগে যেরকম ভাবে সংস্কৃতটা পড়ানো হতো টোলে, কিন্তু ইংরেজি শিক্ষায় সংস্কৃতটাকে সরিয়ে দেওয়া হলো। সংস্কৃতটাকে সরিয়ে দেওয়ার ফলে যেটা হলো সেটা হচ্ছে এই ভাষাটাই যদি আমরা না জানি তাহলে তো আমরা বইগুলোই পড়তে পারবো না। আমাদের যেটা প্রাচীন পুঁথি, সংস্কৃত কিন্তু কোনো ধর্মীয় ভাষা নয়। এমন নয় যে সংস্কৃত হচ্ছে হিন্দুদের ভাষা, সংস্কৃতে এমন অনেক কাজ লেখা হয়েছে যেগুলো আদবেও ধর্মীয় কাজ নয়। অর্থশাস্ত্র, ওটা তো কোনো রিলিজিয়াস টেক্সট নয়। কিংবা বিজ্ঞানের কোনো কাজ, রসায়ন তন্ত্র বলে একটি বই ছিল কেমিস্ট্রির ওপর, সেটার অনুবাদ প্রফুল্লচন্দ্র রায় করেন, ওইটা মার্কারির ওপর ছিল, রসায়ন তন্ত্র। এবং প্রাচীন ভারতে কেমিক্যাল নিয়ে কিন্তু খুব সচেতনতা ছিল। মকরধ্বজ বানানোর টেকনিক, এটি ইনফ্যাক্ট একটি ঘটনা আছে। প্রফুল্লচন্দ্র রায় একবার একটি পাবলিক টকে গেছিলেন, একজন বিদেশি টক দিচ্ছিলেন এবং তখন কথা হয় যে ভারতবর্ষে ভারতবর্ষে আবার কেমিস্ট্রির জ্ঞান ছিল, তো উনি জ্ঞান কি ছিল, তো প্রফুল্লচন্দ্র রায় মকরধ্বজ বললেন, আমাদের মকরধ্বজ বোতলের মধ্যে রেখে দেয় একটা কেমিক্যাল করে, তারপরে যখন ওটা তৈরি হয়ে যায় তখন বোতলটা ফাটিয়ে ওই কেমিক্যালটা নিয়ে নেয়। তো এটা তো কেমিস্ট্রিরই জ্ঞান। এইরকম ভাবে ছোট বড় নানান রকম ভাবে দেখানোর চেষ্টা করেছেন যে আমাদের আত্মসম্মান বোধটাকে রক্ষা করবার চেষ্টা করেছেন। তো আবার ফিরে আসি, তো পাশ্চাত্যে এই একটা ধারণা ছিল যে ভারতবর্ষে শিল্পও নেই, বিজ্ঞানও নেই, কিছুই নেই। এই ধারণাটাকে কাটবার জন্য, এবং এটা শুধু বিজ্ঞানের ক্ষেত্রে হয়নি, এটা সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রেও হয়েছে। প্রফুল্লচন্দ্র রায় ঠিক পরে পরে বিনয় কুমার সরকার দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোশিয়োলজি, হিন্দু সোশিয়োলজি মানে হিন্দু মানে হচ্ছে ওই এনশিয়েন্ট ইন্ডিয়ান, সোশিওলজি বলে তো সমাজতত্ত্ব নামে তো ছিল না, শুক্রনীতির উপর উনি কাজ করছেন। ওটাকে উনি একটা মোটামুটি এই ধরনের টেক্সটই বলছেন। সোশিওলজির উদ্ভব আমরা জানি, সেটাও আবার ইউরোপে 19th সেঞ্চুরিতে,
ডুরখাইম, অগস্ট কোম, ডুরখাইম, এদের সমস্ত নামের সাথে অ্যাসোসিয়েটেড। তো বিনয় কুমার সরকার দেখানোর চেষ্টা করছেন না ভারতবর্ষেও কিন্তু এই জ্ঞানগুলো ছিল, নামটা অন্য রকমের ছিল, অন্য নাম ছিল, কিংবা ফোকাসটা একটু অন্য ধরনের ছিল, কিন্তু ভারতবর্ষ এই ধরনের জ্ঞানে সমৃদ্ধ। তারপর শিল্পকলার ক্ষেত্রে আমরা দেখি বেঙ্গল স্কুল অফ আর্ট, সেটা কিসের উত্তরে হচ্ছে যে রাজা রবি বর্মা যে পেন্টিং করতেন ওটা কিন্তু ইউরোপিয়ান কায়দায় করতেন, ওনার সাবজেক্ট গুলো, বিষয়গুলো সব ইন্ডিয়ান ছিল, ভারতীয় ছিল, প্রাচীন ভারতের কোনো মিথোলজিক্যাল গল্প থেকে, কোনো গল্প থেকে, কিংবা কিছু যা সামনে দেখছেন সেটা, কিন্তু ওনার টেকনিকটা ইউরোপিয়ান ছিল, ওই বিদেশি কায়দায় উনি ছবি আঁকতেন। কিন্তু বেঙ্গল স্কুল অফ আর্ট, ভারতবর্ষের কি আর্টিস্টিক সেন্সিবিলিটি ছিল, ভারতবর্ষে কিভাবে শিল্প চর্চা হতো, সেই জন্যই সিস্টার নিবেদিতা নন্দলাল বসুকে অজন্তায় পাঠালেন ওই মিউরাল স্টাডি করতে, যে প্রকৃতপক্ষে ভারতবর্ষের শিল্পকলাটা কি। আর অবনীন্দ্রনাথ ট্যাগোর জাপানিজ আর্ট ফর্মও স্টাডি করেছেন, যে একটা কোনো ওরিয়েন্টাল আর্ট ফর্ম আছে যেটা কিনা ওয়েস্টার্ন আর্ট ফর্মের থেকে আলাদা। হ্যাঁ, আছে। ওয়েস্টার্ন আর্ট ফর্মে শরীরগুলো খুবই মাস্কিউলার থাকে, একটা ফিজিক্যাল স্ট্রেংথের একটা এক্সপ্রেশন থাকে। ওরিয়েন্টাল আর্ট ফর্ম কিংবা ইস্টার্ন আর্ট ফর্মে কিন্তু শরীরের স্ট্রেংথের উপর অত জোর থাকে না, জোরটা অন্য জায়গার উপর থাকে, রিফ্লেকশন, মুখের ভাব, এস্থেটিক্স, এগুলোর উপর থাকে। অজন্তার পদ্মপাণি, বোধিসত্ত্ব পদ্মপাণির কথা যদি আমরা চিন্তা করি, ওখানে তো কোনো মাসল দেখাচ্ছে না, কিন্তু ওখানে একটা ভাব দেখাচ্ছে। এই ভাবটাই হচ্ছে ভারতীয় ভাব, এই ভাবটাকেই বেঙ্গল স্কুল অফ আর্ট তুলে ধরবার চেষ্টা করে। সুতরাং এই যে বিজ্ঞান নিয়ে যে একটা রিভাইভাল দেখা দিচ্ছিল, সেটা কিন্তু আইসোলেটেড ছিল না, সেটা প্রত্যেকটা জ্ঞানের ক্ষেত্রে সেটা দেখা দিচ্ছিল, শিল্পের ক্ষেত্রে দেখা দিচ্ছিল, সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে দেখা দিচ্ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখা দিচ্ছিল যে না, আমাদের নিজেদের কি একটা নিজস্ব কি হেরিটেজ আছে এই বিষয়ে। এবং এটার পেছনে কারণটা এটাই যে ভারতবাসীদের বলা হয়েছিল যে ইউ আর গুড ফর নাথিং, আপনাদের পক্ষে, তোমাদের পক্ষে কিছুই সম্ভব নয়, কিছুই নেই, সেটার উত্তর। সুতরাং এটা একটা জাতীয়তাবাদী উত্তর। শুধু জাতীয়তাবাদের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম করে যে ইংরেজদের লড়া যাবে তা নয়, কারণ ইংরেজদের যেটা শাসন কিংবা ইংরেজদের যেটা ডমিনেশন, সেটা শুধু ফিজিক্যাল ফোর্স নয়। ইংরেজদের শুধু একটা আর্মি আছে বলে তারা শাসন করতে পেরেছে তা কিন্তু নয়, এটা একটা ইন্টেলেকচুয়াল ডমিনেশন, এটা একটা বৌদ্ধিক স্তরের ডমিনেশন। সেইটাকে ঠিকভাবে কাটিয়ে ওঠাটাই হচ্ছে স্বাধীন হওয়া। সেইটাকে যদি কেউ কাটিয়ে না উঠতে পারে, তাহলে খাতায় কলমে স্বাধীন হয়ে গেলাম, সেটা কিন্তু স্বাধীনতা হলো না। আমাদের বৈজ্ঞানিকদের মধ্যে এই চেতনাটা কিন্তু ভীষণভাবে ছিল। তারা এটা বুঝেছিলেন যে ভারতবর্ষকে এবং ভারতবাসীদের সব দিক থেকে স্বনির্ভর হতে হবে, শিক্ষার মাধ্যমে স্বনির্ভর হতে হবে, কারণ ইংরেজরা কখনোই ভারতবাসীকে এমন শিক্ষা দেবে না যেটা দিয়ে কিনা তারা জিনিয়াস হতে পারে। ইংরেজদের শিক্ষার দানের পেছনে কারণটা ছিল যাতে ক্লার্ক তৈরি হতে পারে, যারা ব্রিটিশদের পদলেহন করবে এবং তাদের আন্ডারে চাকরি করবে, তাদের অধীনে চাকরি করবে। কিন্তু এনারা বুঝেছিলেন, বৈজ্ঞানিকরা বুঝেছিলেন যে এইভাবে দেশ কোনোদিন এগোতেও পারবে না, কোনোদিন স্বাধীনও হবে না। প্রকৃত পক্ষের স্বাধীনতা সেটাই হবে যেই দিন দেশের মানুষরা এমন শিক্ষা লাভ করবে যেটা তাদের স্বনির্ভর হতে সাহায্য করবে, এবং এইটাতে এদের দূরদৃষ্টি যে এখানে বৈজ্ঞানিক শিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই জন্য স্বাধীনতার পর জওয়াহরলাল নেহরু এতগুলো আইআইটি ফর্ম করলেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। কেন? কারণ এটার প্রয়োজন হবে, সেটা তারা বুঝতে পেরেছিল। কিন্তু আইআইটি গুলো ফর্ম করবেন কি করে যদি সায়েন্টিফিক এডুকেশন, বৈজ্ঞানিক জ্ঞান না প্রসার হয়? তো মানুষকে, ভারতবাসীকে সেই অর্থে স্বনির্ভর করার জন্য, বৈজ্ঞানিক জ্ঞান প্রসারের জন্য এরা যথেষ্ট রূপে সচেষ্ট ছিল। এবং প্রযুক্তির ব্যবহার, আমরা দেখছি প্রযুক্তির ব্যবহার থেকে আরম্ভ করে এন্টারপ্রেনারশিপ, সমস্ত কিছু প্রমোট করা, সমস্ত ক্ষেত্রে কিন্তু বিজ্ঞানীদের একটি অবদান আছে। আর সেটা ছাড়া জাতীয়তাবাদী আন্দোলনের সাথে, হ্যাঁ, মতবাদের কিছু মিল নাও থাকতে পারে। যেরকম প্রফুল্লচন্দ্র রায়ের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত বিস্ময়কর জিনিস, উনি যেভাবে বিপ্লবীদের সাহায্য করেছিলেন সেইভাবে কিন্তু উনি নিজে গান্ধীবাদী আন্দোলনেও সাহায্য করেছিলেন।
এটি অনেকের মনে হতে পারে এটি কি করে হলো, কিন্তু এটি হওয়ার পেছনে কারণটা হচ্ছে যে ওনার ফোকাসটা ছিল দেশের উপর। উনি জানতেন যে বিপ্লবীরা যারা যা করছে সেটা দেশকে ভালোবাসে বলে করছে, গান্ধীজিও যা করছেন যে দেশের জন্য করছে, উদ্দেশ্যটা এক, সেটা উনি ধরতে পেরেছিলেন। ওই জন্য ওনার কিন্তু বিপ্লবীদের সাহায্য করতে বিন্দুমাত্র কুণ্ঠা ছিল না। যদি এটা করে ভালো হয়, ওরা ভালো কাজ করছে, দেশের জন্য করছে, উনি এদের জন্য করবেন। ওনার এই দ্বন্দ্বটা মনে ছিল না। এই দ্বন্দ্বটা আমাদের আজকে মনে হয় যে বিপ্লবী আন্দোলন না গান্ধীবাদী আন্দোলন, কিন্তু এই দ্বন্দ্বটা এনাদের ছিল না। এবং একটা বৌদ্ধিক স্তরে তো সকলের সাথে এনাদের একটা সামঞ্জস্য রেখে চলতে হতো। মেঘনাথ সাহাকেও তো আমরা দেখলাম, উনি প্রফুল্লচন্দ্র রায়েরই ছাত্র, অথচ গান্ধীর প্রমোট করা খাদি বেসড ইকোনমিকে উনি বুলক কাট ইকোনমি বলছেন, এইরকম ভাষায় উনি সমালোচনা করছেন। সেই স্বাধীনতাটাও ছিল, উনি ওনার জায়গায় ঠিক ছিলেন। He was confident about his own stand. উনি জানতেন যে ভারতবর্ষে প্রযুক্তির প্রয়োজন আছে। শুধু খাদির উপর ভিত্তি করে অর্থনীতি চালালে হবে না, উৎপাদন হবে না, ম্যানুফ্যাকচার হবে না, প্রোডাকশন হবে না। কারণ ব্রিটিশ শাসনের সময় তো ভারতবর্ষে কোনো শিল্পায়ন হয়নি। ব্রিটিশরা যখন ভারতবর্ষ ছেড়ে যায় তখন দেশের অর্থনীতির অবস্থা কি ছিল, কৃষির কি অবস্থা ছিল আমি বললাম, ভূমি নষ্ট হয়ে গেছে, ভূমির উর্বরতাই নষ্ট হয়ে গেছে। এই ভারতবর্ষ আগে সেলফ সাফিসিয়েন্ট শুধু ছিল না, বেশি প্রোডাকশন ছিল। ভারতবর্ষে এত ভূমি আছে, ভূমির উর্বরতাই নষ্ট হয়ে গেছে। শিল্পায়নের ক্ষেত্রে কি ছিল, শিল্পায়ন হয়ইনি। কি কি ইন্ডাস্ট্রি ব্রিটিশরা প্রমোট করেছিলেন, যেগুলো র মেটেরিয়াল তৈরি, মানে যেগুলো মানে র মেটেরিয়াল দেবে, বাইরে র মেটেরিয়াল এক্সপোর্ট করা হবে, আর প্রোডাক্ট প্রডিউস গুড ইম্পোর্ট করা হবে, মানে ঠিক উল্টো। একটি অর্থনীতির ভালো হতে গেলে কি করতে হয়, র মেটেরিয়াল কখনো এক্সপোর্ট করা হয় না, ওই র মেটেরিয়াল দিয়ে দেশে জিনিস বানানো হয়, গুডস ম্যানুফ্যাকচার করা হয়, সেই ম্যানুফ্যাকচার গুডসটা এক্সপোর্ট করা হয়। আর ব্রিটিশদের সময় ভারতবর্ষ অর্থনীতিটা ঠিক উল্টো করে রেখেছিল। ভারতবর্ষে যা কিছু র মেটেরিয়াল হচ্ছে, উৎপাদন হচ্ছে, সেটা বিদেশে মানে ব্রিটিশরা নিয়ে যেত। এখান থেকেই কটন নিয়ে যাওয়া হতো বিদেশে, ক্লথ তৈরি করে, কাপড় তৈরি করে এখানে এসে সেটা বিক্রি করা হতো, আর ক্লথ ইম্পোর্ট করা হতো। এটা অর্থনীতির মেরুদণ্ড পুরোপুরি সম্পূর্ণ রকম ভাবে ভেঙে গেছিল। না কমার্স, না ব্যবসা বাণিজ্য, একমাত্র গুজরাট কিংবা আহমেদাবাদ, বম্বে, এই সমস্ত জায়গায় যা কিছু একটু ইন্ডিজিনাস ছিল কটনের ক্ষেত্রে, ওইটা এক্সেপশন ছাড়া বাকি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি নেগেটিভ লাইনে চলছিল। সুতরাং ভারতবর্ষের অর্থনীতির মেরুদণ্ড সম্পূর্ণ রকম ভাবে ভেঙে গেছিল, না কৃষিতে না শিল্পায়নে। সেই ক্ষেত্রে প্রযুক্তি এবং বৈজ্ঞানিক জ্ঞান ছাড়া ভারতবর্ষের পক্ষে এগোনো কোনো রকমেই সম্ভব হতো না। এটা মেঘনাদ সাহা খুব পরিষ্কারভাবে সুভাষচন্দ্র বসুকে বুঝিয়েছিলেন। সুভাষচন্দ্র বসু আগে সিআর দাস এর পন্থা নিয়ে খানিকটা শিল্পায়নের বিরুদ্ধে ছিলেন, হ্যাঁ, কিন্তু মেঘনাদ সাহার সাথে আলোচনা করবার পরই সুভাষ বোস বুঝতে পারলেন যে মেঘনাদ সাহা যেটা বলছেন সেটা ঠিক বলছেন, এবং দেশের যদি উন্নতি সাধন করতে হয় তাহলে শিল্পায়নের রাস্তাটা ধরতেই হবে। কটেজ ইন্ডাস্ট্রির একটা স্থান থাকবে, প্ল্যানিং কমিশন কটেজ ইন্ডাস্ট্রিকেও একটা স্থান দিয়েছিল, আমাদের এখনো কটেজ ইন্ডাস্ট্রি আছে, কিন্তু কটেজ ইন্ডাস্ট্রির ভিত্তিতে দেশ চলতে পারে। তাহলে এই বলেই আজকে আমাদের এই বিষয়টি সমাপ্ত করছি। নমস্কার।